তোমাকে আমি হিংসে করবো কেন বলো তো? আমাকে দেখতে সুন্দর লোকে আমাকে পছন্দ করে, তুমি কিন্তু বলো না আমার জায়গা আসতে পারবে না। আমাকে কি তোমার কোনো জায়গা আছেই না? তুমি তো অনেকটা শূন্যস্থানে বসে পড়ার মতো, মানে উড়ে এসে জুড়ে বসা যাকে বলে। তোমরা তার কোনো প্রতিবাদই করছো না? কি করে প্রতিবাদ করি বলো ইলিনা? হাজার হলেও এ বাড়ির বউ, ঘরের লক্ষ্মী বলে কথা। শুনলে তো ইলিনা, আমার ভাষা ঠাকুর কি বললে? আমি হলাম ঘরের লক্ষ্মী আর তুমি না। না না, তোমাকে এই সমস্ত কথা বলতে আমার ভীষণ খারাপ। আসলে কি জানো, হাজার চেষ্টা করলেও ঘরের লক্ষ্মীর মতো কোনোদিনও বাইরের মেয়ে হতে পারে না। আমি ঠিক বলেছি না দাদা? তোমরা একটু চুপ করবে। তোমাদের এই কোম্পানিতে না আমার যেটুকু নেশা ছিল সেটুকু পুরো একদম ফেটে গেল। হ্যাঁ, তুমি এখানে দেখো ঠিক আছে, তোমাদের সবার কথা আমার মনে থাকবে, আর মনে থাকবে আজকের এই অপমানের কথাটা। অপূর্ব, অপূর্ব মা, অপূর্ব। তোমার মতো ঘরের লক্ষ্মী তো এই সংসারের কি প্রয়োজন ছিল? যে শক্ত হাতে এই সংসারের হালটা করতে পারবে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সবাইকে নিয়ে সুখে সংসার করো। আমার এই পাগলি মেয়ে দেখে একদম কথাই বলবে না। কখন কি করে বলতে তার কোনো ইহাই নেই। আপনি কি চিন্তা করবেন না ম্যানেজার বাবু? ওই পাগলকে ধরে পাগলিকে কি করে বসে রাখতে হয় সেটা আমরা ভালোই জানি। বলিস ভাই? আর এসবের মধ্যে আমায় কেন ডাকছো? আমাকে অনুমতি দিন, এবার আমরা যাই, রাত অনেক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আবার আসবেন কিন্তু। ওই যে বললাম না বিয়ান, মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাবার আশা বেশি আশা ভালো নয়। মেয়ের শ্বশুর বাড়ি যদি নিজের সংসার হয় আর সেখানে যদি তার শ্বশুর শাশুড়িও থাকে, তাহলে মেয়ের বাবা মা কেন আসতে পারবে না? বিয়ের পর যদি শ্বশুর বাড়িটা নিজের অধিকার হয় আর সেখানে সবাই রয়েছে, তাহলে মেয়ের বাবা মারও সেখানে আসবার সম্পূর্ণ অধিকার আছে। বই কথা দিলাম আমি আসবো। তুমি প্রেশারের ওষুধ আমাকে দেখে রেখো না। দেরি করিস না। আরে বাবা, বৌমাকে নিয়ে তুই এখন বাড়ির ভেতরে আয়। ফুলসজ্জার অনেক লোক আছে, এখন বাকি আছে। লোক আছে? কিসের লোক আছে? যখন থেকে এই বিয়ে শুরুটা হচ্ছে না, তখন থেকে শুধু একটা কথা আমি শুনে আছি, লোকাচার লোকাচার লোকাচার। আরে ধর তোমার কথায় বিয়েতে রাজি হয় না? আমি পুরো দাদা ফেলে দাদা পুরো আমি ঘরের ভিতরে যাচ্ছি, তুমি তোমার সমস্ত কাজ মিটিয়ে ঘরে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকে থেকে নতুন জীবন শুরু করতে চলেছিস, তাই বলছিলাম এখন থেকে মন দিয়ে একটু ঘর সংসারটা কর। ঘর সংসার সংসার সবাই এখন তো তুমি কুমারী নও, শ্রীমতী শ্রীমতী অদ্বিতীয়া ঘোষ।
তাহলে তোমার মতন একটা ভালো মেয়েকে শেষ পর্যন্ত আমার মতন একটা মন্দ লোকের বাসায় এসে উঠতে হলো। কি করবো বলুন, সবটাই হলো ভবিতব্য, মানে মানে নিয়তির খেলা। আপনি আর আমি অনেকটা হলো দৈত্যকুলে প্রহ্লাদের মতো। ওই প্রহ্লাদ যেরকম গোটা দৈত্যকুলকে ভালো করেছিল, ঠিক আমার মতো একটা ভালো মেয়ে আপনার মতো একটা মন্দ লোককে ঠিক ভালো করে তুলবে। না 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 না, আমার মনে হয়তো তুমি পারবে। আসলে জনগণিত তো আমি বিপদ ভদ্রলোক, যাকে বলে গৃহী সন্ন্যাসী। রঙ্গের মতন, হ্যাঁ, আর রঙ্গের যেমন সাম্রাজ্য দখলের জন্য একটার পর একটা অন্যায় করে চলেছে। যখনই জনগণ তার দিকে সন্দেহ ধারণ করেছে, তখনই বলেছি আমি যা কিছু করছি ধর্মের জন্য করছি। তিনি বলতেন যে চমৎকার চমৎকার ঔরঙ্গজেব, আমি যে জাহানারা নই, আমি হলাম এই যুগের অস্তিপিয়া। আমি কোনোদিন কোনো অন্যায় মানবো না, প্রতিবাদ আমি করবোই। মানুষ আমাকে বিশ্বাস করে, এটা মানুষের দোষ। সেদিনকে আমি তো অপরাধ করেছিলাম, ফাংশনে অসফল ভাবে তোমার গায়ে তো আমি হাত বুলিয়েছিলাম, আর সেই জন্য তুমি আমাকে চোর মেরেছিলে। যেই বুঝলাম জনগণের কাছে আমার নামে একটা বাজে ইমেজ তৈরি হচ্ছে, তখনই আমি আমার পড়ার পথটা একটু পাল্টে ফেললাম। আমি জনগণ পার্টিকে আমার নামে গুণগান করতে শুরু করে দিল। করেছি বলুন, আমি এই বিয়েটাকে রাজি না হলে আপনার এই ইমেজটা একেবারে রপ্পা হয়ে যেত। একদম ঠিক বলেছ, এই প্রশ্নটা আমার মাথাতে হচ্ছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। উত্তর খুঁজে পাচ্ছি না। আমি মনে তোমাকে এবারই বউ করে নিয়ে এসেছি, সেদিনে সেই জনের হিসেবটা মেটাবো বলে, কিন্তু তুমি রাজি হলে কেন? সবকে একটা খারাপ মানুষকে সিধে করবো বলে। তুমি আমাকে চাপ পাবে। সকালের সামনে যদি আপনার কাছে ঠাস করে জন্মাতে পারি, তাহলে বাড়ির কত সদস্যের সামনে আপনাকে চাবুক দিয়ে মেটাতে পারবো না। আমি আপনাকে আমি সঠিক কিনেছি, সেটা আপনার কপালে দোষ। আপনার সাথে বাজে কথা বলার মতো সময় আমার নেই। শুনলেন আমার স্বামী কি বলে গেলেন? আমার স্বামী আমার অপেক্ষায় আছেন। আর আমার শাশুড়ি মতো বললেন, উনি বললেন যে এখনো ফুলসজ্জার অনেক লোকাচার বাকি আছে। আরে আপনার আমার এই ঝগড়া অশান্তি বিবাদে তো সবই শুরু, প্রথম রাতে কি সবটা শেষ করে দেবেন? লোকাচার করলেই কি তোমার ফুলসজ্জাটা হবে? তোমার ওই ফুলের বিছানা মানে ফুলসজ্জার বিছানায় আর যে কাটা বিছানা থাকবে, ওই কাটা সাফ করে দিয়ে আমি নতুন গলা বিছিয়ে দেব। আমি বলছি ভাষণটা করে আপনি মিলিয়ে নেবেন। আরে আপনি তো ভাসু বড়, বড় হয়ে ভাই আর ভাইয়ের বই ফুলসজ্জা নিয়ে যদি এত মাথা গামান, তাহলে লোকে কি বলবে? বলবে বেরোনো সাহসী, মাছ খাও না, কিন্তু মাছের প্রতি টান আমার 16 আনা। চলে ভালো মন্দের লড়াইটা কাল থেকে না হয় শুরু হবে। দেখাই যাক আমার মতো একটা ভালো মেয়ে আপনার মতো একটা মন্দ লোকের মন্দ বাসাকে ভালোবাসায় পরিণত করতে পারবেই কিনা। খুব অসুস্থ। কিন্তু ওরা সেটা শুনলে তো ওদের দাবি টগর যেহেতু গ্রহণ করে ওদের চিকিৎসার ব্যবস্থা ওরা নিজেরাই করবে। ভাইরা কি হয় সেই রঞ্জন। বর্ষা জানতে পারলে কিন্তু হেভি গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। রঞ্জন কাগজকে তুমি কিন্তু মোটো ভালো করলে না, লবঙ্গ লতিকা। এই ঝামেলার সময় আবার ঝামেলা বাড়াতে
আমি ঝামেলা পালাই না, বরং ঝামেলা আমাকে দেখে পালা। একেবারে মস্ত বড় বের পুরুষ। আমি জানতে চাই কি এমন হয়েছে টগরি যে তার জন্য তাকে শহরের বাইরে নিতে করতে হয়? গত দুদিন ধরে টগরের বেশ শরীরটা খারাপ। তাছাড়া কাল রাতে হঠাৎ পেটে একটা ব্যথা দেখি আমাদের মহিলা আবার শুরু করবে ডাক্তারবাবুকে ডেকে আনা হয়। ডাক্তারবাবু তখনই সব রকম পরীক্ষা করে ওকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। কি হয়েছে টগরি? পাথর, পাথর। আরে টগরি গলগলাটারে পাথর হয়েছে। ঠিক আছে, গলগলাটারে স্টোন যে কারণ হতে পারে, তার জন্য তো গোপনীয়তা কেন? কেন এই কথা বাড়ির লোককে কিছু জানানো হলো না? এই যে শোনো, এখানে যে আশ্রয় নিতেছে তারা তাদের জীবনের সব সত্য বর্দার কাছে অলিখিত ভাবে জমা করে দেয়। কারণ বর্দাই হলো তাদের ভগবান। বাঁচালে তিনিই বাঁচাবেন, আর মারলে তিনিই মারবেন। ওইখানেই আমাদের আপত্তি। এর আগে দুটো টেলিফোন হসপিটাল গেছে, যাদেরকে আশ্রম থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কিন্তু আর ঘুরে আসেনি। ফিরবে কি করে ফিরবে? আরে সুস্থ হওয়ার পর ওরা বর্দা ওদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে না, আর সেই চাকরি করছে বলে ওরা ফিরে আসে না। মেয়েগুলোর কপাল কি ভালো, কি ভালো। অসুস্থ হলো আর গোলাপ সেবের চাকরির সন্ধান। তবে টগরিকে কিন্তু আমরা একা ছাড়ছি না। ওই যেমন বাইরে আসি থাকুক, আমি কিন্তু ভেতরে থাকবো। যা সালা, এ তো উল্টোমন্দিরাও হয়ে গেল। বলে বস কেন ছাড়ে, বাকি তো সবাই জানে। তুমি তোমার প্রতিবেশীর সাথে কথা বলো। কেমন? আমরা বাইরেটা সামাল দিচ্ছি। আরে আরে টগরির কিন্তু সত্যি বিপদ। বর্তার অনুমতি এক ডাক্তারকে দিয়ে কাল টগরিকে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে যার জন্য টগরির পেটে একটা ব্যথা দেখা দিয়েছে। আর এই ব্যথা থাকবে কম করে 36 ঘন্টা। এতক্ষণ হয়তো এই ঘটনাটা কথাটা বর্দার কানে পৌঁছে গেছে। খুব তাড়াতাড়ি বর্দা এখানে ফিরে আসবে, তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। প্রয়োজন হলে বর্দা পুলিশের সাথে হাত মিলিয়ে পুলিশকে দিয়ে ওই টগরিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবেই। আর পুলিশ যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে হাতে বাঁধা। এই বিপদে আমাদের একজনই পথ দেখাতে পারে, আর সেটা হলো অদ্বিতীয়া। তুমি এখন অদ্বিতীয়া একবার ফোন করো। ও যদি এখানে আসে তাহলে খুব ভালো হয়। না, সবে মাত্র বোনের বিয়ে হচ্ছে, তাকে এখানে আসতে হলে তো আমি কোনো রকম বিপদের মধ্যে জড়াতে চাইছি না। অদ্বিতীয়া আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি ধরে, তাই সময় নষ্ট না করে ফোনটা করেই দেখো না। হ্যাঁ, নিয়ে গেছি। হ্যালো, হ্যাঁ বলো রঞ্জন দা। দেখ, এই নারী আবাসন প্রকল্পে টগরি নামে একটা মেয়ের খুব বিপদ। বিপদ? কি হয়েছে? কি টগরির পেটের ব্যথার নাম করে ওকে রাতের মধ্যে শহরে নিয়ে যাচ্ছে। আর তুই জানিস অন্য কোনো হসপিটালে নিয়ে গিয়ে রুদ্রশেখর তার কি অবস্থা করবে? সে কি? কিন্তু আমি যখন কিছুতেই এখান থেকে যেতে পারবো না। আমার মনে হচ্ছে সবটা জেনে বুঝে এটা রুদ্রশেখর প্ল্যান করেছে। আমাকে আমার পিসির শাশুড়ি আর শাশুড়ি মায়ের সঙ্গে অনেকটা দূরে পাঠিয়ে দিয়েছে। আমার তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে গো। তাহলে কি হবে? কি আবার হবে? বলেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। তুমি রয়েছো, লতিকাদি রয়েছো, দেখো তোমাদের জিত হবেই হবে। কি বললো? বললো আমাদের সাহস করে এগিয়ে যেতে, তাহলে আমরা এই খেলায় জিতবো। কোন খেলায় জেতার কথা হচ্ছে রঞ্জন? অন্যায়ের বিরুদ্ধে সত্যের খেলার কথা বলা হচ্ছে, আর এই খেলায় সত্য জিতবাই জিতবে। হ্যাঁ, সত্য সবসময় জেতে। সত্যি আমি বুঝে উঠতে পারছি না। বড্ড আমাকে ফোন করে এখানে আসতে বলো, এখানে নাকি একটা গোলমাল হচ্ছে। হ্যাঁ, আগে গোলমাল হচ্ছিল, এখন বোধহয় সবাই সরে গেছে। ব্যাপারটা একটু স্পষ্ট করে আমাকে বলবে। ঘটনাটা যে আমার কানে যায়নি তা নয়। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা কে জানে? আর জয়? না, জয় এসব ব্যাপার থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখে। তাছাড়া মানুষের সুখ দুঃখের উপর জয় বাবার কোনো তাপত্তাপি নেই, অনেকটা যেন অনুভূতিহীন পাথর। কিন্তু এই লড়াইতে জিততে গেলে যে জয়কে আমাদের পাশে চাই অনুভূতিহীন পাথরে হাতে জীবনের স্পন্দন। অবশ্য সেই স্পন্দন আমার বিশ্বাস অদ্বিতীয় আনতে পারবে। অদ্বিতীয় জয় আমাদের পাশে থাকলে জিত আমাদের হবেই হবে। নারী উন্নয়ন আবাসন প্রকল্প আমাদের কাছে মা রে, তাই এই মাকে যারা অপমান করবে তাদেরকে আমরা ছাড়বো না। জানবো না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, আমরা জানবো না দুর্বলতায় বাঁচতে শুধু জানি তোমার ভয় নেই, আমরা জানি
জীবনে এত বড় একটা লোকজনের সম্মুখীন হতে হলো। যত মুসলমানের দল তোদেরকে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। খাচ্ছে সবার পেশা সব করা। আরে এটা আমাদের কি তো? আমি রুদ্র শেখর ঘোষ। আমার জীবনের একমাত্র দাও। আমি দোষ করতেই পারেন না। আর দোষ করতে রাখে আপনার বাড়ির নিজের লোক, এ বাড়ির ছোট্ট বউ। অতিথিদের সবাই জানা ছিল না। আমি প্ল্যান করে মা পিসিমার সাথে ওকে অনেকটা দূরে পাঠিয়েছি যাবো একটা আত্মীয় বাড়িতে। তবে মেয়েটা বিশেষ সুবিধা নয়, যে কোনো মুহূর্তে মেয়েটা এখানে চলে আসতে পারে। ও এসেছে কিনা জানি না, তবে এতক্ষণে উন্নয়ন আবাসন প্রকল্পে ঢুকে যা করবার করে দিয়েছে, নিজে এই টগরিকে ওর দায়িত্বে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি জীবনে এত বড় লোকসান কোনোদিনও সম্মুখীন হয়নি। এই মুহূর্তে টগরিকে তুলে দেওয়ার কথা ছিল বাজারিয়া রাতে, আর কানাই গেল বাজারিয়া ওকে নিয়ে গিয়ে ব্যাংকে বিক্রি করে দিত। কাউকে আমি ছাড়ব না। বাবার গুণা যেমন সন্তানকে মেরে দেওয়া যাবে, ওই বাড়তি দেওয়ার জন্য আমার যত টাকা লোকসান হচ্ছে তা কড়াই গন্ডায় আমি বুঝে নেবো ওই ব্যাংকের ম্যানেজার মিস্টার অবিনাশ সেনের কাছ থেকে। আপনি ঠিক বলেছেন দাদা, যেমন কুকুর তার তেমনই মুকুর। ভাই এই তো জয় দিয়েছিস। তোর সাথে না আমার অনেকগুলো দরকারি কথা আছে। আচ্ছা বলছিলাম ভাই দেখ, আমরা তো হচ্ছি জমিদার, মানে জমিদারের রক্ত বইছে আমাদের শরীরে, তাই আমরা কখন বাড়ি আসবো কি আসবো না, আদৌ বাড়ি ফিরবো কি ফিরবো না, সেটা তো সবটাই আমাদের উপর নির্ভর করছে। কারণ আমরা তো হলাম আমাদের মর্জির মালিক। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু এই সমস্ত কথা আমাকে কেন বলা হচ্ছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। মানে এই বড়টা বলতে চাইছে, আমি কি বলতে চাইছে না চাইছে সেটা আমি আমার নিজের মুখেই বলতে পারবো। এই জমজম আমাদের পারিবারিক কথার মধ্যে তোকে আর দিন বাড়াতে হবে না। চলে যা এখান থেকে, চলে যাও। যে একটি কথা আমি চলেই যাচ্ছি, বর্তা আমি চলেই যাচ্ছি। কি বলছো? হ্যাঁ জয়, দেখ ভাই, আমাদের পুরুষ মানুষের পক্ষে যেটা সম্ভব বাড়ির বউয়ের পক্ষে তো সেটা কখনোই সম্ভব না। জানি তুই নিজের ইচ্ছায় বিয়ে করিস নি, তবুও অদ্বিতীয় তো তোর বউ, মানে এই ঘোষ বাড়ির ছোট বউ, তোর বউ এখনো এত রাতে বাড়িতে কেন ফেরেনি সেই খবর তুই রাখিস? অদ্বিতীয়া এখনো বাড়ি ফেরেনি? কোথায় গেছে? আমার উঁচু মাথাটা মাটিতে থাকাতে। আসলে কি হয়েছে জানিস ভাই, আমাদের ওই নারী উন্নয়ন আবাসন প্রকল্পে টগরি নামে একটা মেয়ের শরীর খারাপ হয়েছে, তাই নিয়ে তোর বউ যা গন্ডগোল করলো না। আসলে আমরা সবাই মিলে টগরিকে হাসপাতাল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোর বউ এমন একটা সিনক্রিয়েট করলো যাতে করে আমরা ওই টগরিকে বিপদে ফেলে দিচ্ছি। আচ্ছা ভাই তুই বলতো, আমি কোনো মেয়েকে বিপদে ফেলি এই কথা কি তুই বিশ্বাস করতে পারিস? কখন যে কে কোন রূপ ধারণ করে সেটাকে আগে থেকে বলা যায় না। আসলে কি জানো, কয়েকদিন ধরে আমি এমন কিছু দেখছি বা শুনছি না, তাতে করে আমার প্রত্যেকের প্রতি ওই বিশ্বাসের ভিতটাই নড়ে গেছে। যা ছাড়ো সব কথা বলছি, ওই অদ্বিতাকে বাড়িতে ফিরতে দাও, তারপর আমি যা বোঝার ওর সঙ্গে বুঝে নেবো। ঠিক আছে এই তো হচ্ছে পুরুষ মানুষের কথা। আসলে কি জানিস ভাই, বেড়াল মারতে গেলে কিন্তু প্রথম রাতেই মারতে হয়। সেই জন্য বুঝি ভাইকে আপনি বেড়াল মারা শেখাচ্ছেন দাদা? এত রাতে তুমি কোথা থেকে ফিরছো দিদিয়া? তোমাদের মহিলা উন্নয়ন আবাসন প্রকল্প থেকে। সেখানে আজকে একটি মেয়ে পেট ব্যথা হয়েছিল, তাকে নাকি হাসপাতালে পাঠানো হওয়ার কথা ছিল। আমি ভেতর থেকে জানলাম যে সবটাই নাকি বানানো ছিল, আসলে মেয়েটাকে বেঁচে দেবার প্ল্যান হয়েছিল। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছি ভাই তোর বউ। আসলে কি জানিস, এর আগে ওই বিরোধী পক্ষের উস্কানিতে ফাংশনের দিন ও আমার চরিত্র হরণের চেষ্টা করেছিল। কিছু মনে করবেন না দাদা, আদৌ কি আপনার চরিত্র বলে কিছু আছে? দেখ ভাই দেখ, তোর বউ তোর সামনে আমাকে অপমান করছে, আর তুই জানিস ভাই ওর নিজের চরিত্রের কোনো ঠিক নেই। ভাই এত জিজ্ঞেস করতো, ভালো করে জিজ্ঞেস কর, এত রাতে কার সাথে ফষ্টি নষ্টি করে এলো?
লজ্জা করে না? নিজের দোষ ঢাকার জন্য আমাকে শিখান হিসাবে দাঁড় করাচ্ছেন। আমি যদি চাই আপনার ভাইয়ের সাথে আপনাদের কুকর্মের লম্বা লিস্ট ধরে দিতে পারি। তুমি তো ভুলে যাও রে আমার দাদা। সেরকম ওনার ভাবা উচিত নয় যে আমি আমার ভাই বোন আমার মর্যাদা রক্ষা করার দায়িত্ব না। তুমি তোমার দাদার কোনো দোষ দেখতে পাও না, চোখে ফোটে করে থাকো, কিন্তু আমার কিছু করার নেই। আমি যেটা ভুল সেটা বলবোই বলবো। আমার তুমি আমার কথা শুনবে না, আমি বলবো। আমি অন্যায় প্রতিবাদ করবো না। না, আমি শুনবো না। জানতে চাও না তুমি? তুমি জানতে চাও যে আমি এতক্ষণ কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, তাই না? বেশ, সাতকি না, সাতকি সাতকি না, শিগগির একবার এখানে এসো, শিগগির এসো। বাবা সাতকি, শেষে তুই নিজেকেও সামনে রাখতে পারলি না ভাই। একটা নোংরা মেয়ের সাথে না অকিকে নোংরা নয়। আমাকে আর মেয়ের চাপ চাকানো আসিস না। ওই কথাই বলে মজে মন কি বাহারি কি বাদো। ভাই দেখ, তোর নিজের প্রিয় বন্ধু তোরই বয়ের সাথে নোংরামি করছে। তুমি বিশ্বাস করো তোমার দাদার কথা? তুমি বিশ্বাস করো যে সাতকির সঙ্গে আমার কোনো সাতকি তোর মাস করেছিলে না? চমৎকার কথা বললে। নিজের বন্ধুর প্রতি তোমার 16 আনা বিশ্বাস আছে, অথচ নিজের বিবাহিত স্ত্রীর প্রতি তোমার 1 আনা বিশ্বাসও নেই, তাই না? দরকার নেই আমার কারোর বিশ্বাসে। কাউকে আমার কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, কারণ আমি জানি যে আমি নিজে কি। ওরা বলে বলো ওদের কথা কি আসে যায়। আরে যা খুশি ওরা বলে বলো ওদের কথা কি আসে যায়। ওরা এই রাতের ভ্রমর হয়ে নিশি পড়ে মরুজে খায়। আমি যা খুশি ওরা বলে জানে না এখন এসব পশুপাখি শিকার করে নিষিদ্ধ। নিষিদ্ধ কাজে মজা নেই, কিন্তু ধরা পড়লে সাজাটা কিন্তু কম নয়। সে কথা মানলে তো ঠিক ঠিক বলেছে। যত দিন যাচ্ছে জয় যেন হুবহু। তখন আমি তাকে চিনতাম না, জানতাম না, কিন্তু প্রথম দেখায় আমার না ভালো লেগে গেছিল। আর তারপর সেই মানুষটাকে বিয়ে করে চলে এলাম মন্দ মুখে মন্দ বাসায়। কিন্তু এখানে আশা করে ভেবেছিলাম আমার শাশুড়ি মা ছাড়া আমার পাশে আমি কাউকে পাবো না।
কারণ আমার স্বামী তিনি তো দাদা আমার প্রাণ। কিন্তু আজকে সকালে সাতটা থেকে আমাকে ফোন করে জানালো জয়শেখর নাকি জানিয়েছে সে তার দাদার বিরুদ্ধে আন্দোলনে আমাদের সঙ্গে সামিল হবে। কাল থেকে নাকি মহিলা উন্নয়ন আবাসন প্রকল্প অফিসে বসবে জয়। আমার যে কি আনন্দ হচ্ছে না, আজ আমি ভীষণ 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 খুশি। মনে হচ্ছে আজ আমি মনের ভিতরে আমার সেই মনের মানুষটাকে খুঁজে পেয়েছি। তাহলে ম্যাডাম তুমি তোমার সিক্স সেন্স অনুযায়ী ঠিক লোককে খুঁজে পেয়েছো তো? নিশ্চয়ই। আমি এর আগে বহু মেয়েকে দেখেছি যারা আমার অনেক কাছে এসেছে, কাছে থেকে আমি তাদেরকে মিশেছি, চিনেছি, কিন্তু তোমাকে দেখার পর থেকে না কেন জানি আমি তোমাকে পাগলের মতো বারবার করে দেখতে চেয়েছিলাম। আসলে কি জানো তো, একটা মেয়ে তো একটা পুরুষকে সর্বাঙ্গী কত সুন্দর করে তুলতে পারে। আমি সর্বাঙ্গ সুন্দর কিনা জানি না, তবে আজ আমি পরিপূর্ণ। জয়, তোমার ভালোবাসা পরিপূর্ণ। জয় বাবা! আমি ততদিন নিজেকে সামলাতে পারবো না যতদিন না খুনিদেরকে ধরে আমি সাজা দিচ্ছি। তাই তোমাদের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি ওই খুনিকে ধরছি, শাস্তি দিতে পারছি, ততদিন আমি আমার চুরি বাঁধবো না। আঘাত হানিয়া আমাকে তোমরা পাইবে না কোনো ছাড়। তোমাদের শয়তানি বন্ধ করিতে আসবো আমি বারেবার। আমার রক্ত ছড়িবে, শত্রুরা শত্রুরাই লুটাবে,
হয়ে গেছি। পরিণতির কথা ভেবে কে কবে কোন কাজটা করতে শুনি? দেখো আমাদের বাঁচতে হবে, আর বাঁচতে গেলে টাকা চাই, তাই পর্দার কথা চললে আমরা টাকা পাবো। বাঁচতে গেলে টাকা প্রয়োজন, কিন্তু জীবনে টাকাটাই সব নয় রে। জীবনে বাঁচতে হবে বলে নিজেদের বিবেকের বিরুদ্ধে যাস না। বিবেক সেটা আমার কে? হ্যাঁ, এই মালটার নাম আগে কোনো শুনিনি। হ্যাঁ, একটি আমাদের অপোজিট পার্টি গুলো মোস্তা লাগবে। আরে বোকা, বিবেক হলো আমাদের মন। আমি বলছি মনের কথা শুনে চলবি, তাতে জায়েন্ট আমি করিস না কেন, মনে একটা শান্তি পাই। এই যে তোরা, এই যে আশ্রমে নামে যে নারীটার কেন কথা বলতেছি, এই বাজারের সাথে তোরাও তো জড়িত। ওসব আচার কথা আমরা বুঝে না দিদি, বর্তমানে যা করতে বলেন আমরা তাই করি। আরে, তোদের ঘরেও তো মাখন আছে। আজকে যদি তোদের ঘরে বোনেরা এইভাবে পাচার হয়ে যায়, তখন কি সেটা তোদের ভালো লাগবে? কি বলে দিদি? তাহলেই ভেবে দেখ, শুধুমাত্র এই কথাটা শুনে যদি তোদের এতটা খারাপ লাগে, তাহলে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের এবং তাদের পরিবারের অবস্থাটা কি হয়েছে দেখ ভাই। আমিও তোদের মতো বর্দা দেওয়া টাকাতে সংসার চালাই, ভালোভাবে না হলেও শান্তিতে বেঁচে আছি। কেন জানিস? কারণ আমার টাকার গায়ে কোনো পাপ লেগে নেই। তাই বলছি এখনো সময় আছে, ওই পাপের পথ তোরা ছেড়ে দে। তোমার কথা শুনে সত্যি ইচ্ছে করছে দিদি এই পাপের পথ ছেড়ে দিতে। তুমি নিরুপায় সংসারে বুড়ো মা বাবার সাথে বিয়ের উপযোগী একটা মেয়ে রয়েছে, তাকে ভালো করে লেখাপড়া পর্যন্ত শেখাতে পারেনি। যেভাবেই হোক একটা ভালো ছেলের হাতে ওকে তুলে দিতে পারলে তবেই আমার শান্তি। তারপর তুমি দেখে দিদি এই পাপের পথ আমি ছেড়ে দেবো। দরকার হলে তোমার কথা মতো আমি নুন ভাত খাবো, তোমার পাপের বিরিয়ানি আরে মুখে করবো না দিদি, কিছুতেই না। সাবাস দাদা, সাবাস। অনেক তোমার কথা বললো, আমি কিন্তু তোমার কথা বলছি না। কারণ এই দুনিয়া আমার কেউ নেই, তাই কোনো পাপ পুণ্যের পরোয়া করি না। এই তো বেশ আছি, দাদার পয়সায় খাচ্ছি, নেশা করছি, বাস। আর আমি কিছু চাই না। ঠিক আছে, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোন। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এক ম্যাডাম বেশ অপূর্ব বসু আসবে, আমাদের এখানে সবকিছু ঘুরে দেখবে। বর্দা জানে? আরে বাবা, ওটা না জানলে আমি জানলাম কি করে? দেখবি শোন, তুই এখন দোকানে গিয়ে দেখ সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো আছে কিনা, যাতে আমাদের আমাদের ম্যাডামের পছন্দ হয়ে যায়। ঠিক আছে দিদি, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার সব কিছু পরিষ্কার করে দিয়ে বলাই আর নাই। কেন রে, কি হলো? আর কি হলো? সকাল থেকে তো ভালো ভালো কথা শুনে না, যা খেয়েছিলাম সব গলিয়ে উঠছে। নেশাটা একেবারে চটকে চব্বিশ হয়ে গেছে। লতু আমার লবঙ্গলতিকা, আমার মিষ্টি সোনা। আমরা খেতে কাটলে তোমার সোনা হয়ে বসে থাকবা। কেন সোনা? তুমি এরকম বলছো কেন সোনা? তুমি তো জানো এই সংসারে আপনজন বলতে আমার কেউ নেই। সে কোন ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, একমাত্র বোনটাকে নিয়ে বেঁচেছিলাম। কিন্তু সেই বোনও কদিনের জোরে আমায় ফেলে রেখে পালালো। কি বললো ও যেন জ্বর, আমার কেউ বা বলল ডাক্তারের ভুল চিকিৎসার শিকার। কিন্তু যা গেল সে তো আমার গেল। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম তোমাদের এই সোনাডাঙ্গা গায়ে। পর্দার কাছে আশ্রয় পেলাম, আর সেই সঙ্গে পেলাম তোমার দেখা। ব্যাস, একেবারে তোমার প্রেমে কাঁটালের আটার মতো আটকে গেলাম। মরে যাই। আচ্ছা চকচক, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? সে কি তোমাকে মুখে বলে বোঝাতে হবে? জানো না তো এই সংসার আমার তুই ভালোবাসার দাম দিল না তো। কেউ না। এই তোমার ভালোবাসার দাম দিল না চকচক? তুমি তো দিলেই না, এমনকি যে বর্তমানে সব সময় খারাপ কাজের সঙ্গে হয়ে গেছে সে ভালোবাসার মূল্য দিল না তো। আমার ভালোবাসার মূল্য দিল না। সেদিন সবার সামনে আমাকে চাতার কথা বললো। আচ্ছা চকচক, তুমি তো বললে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ,
আসি তো। আচ্ছা নটু, চলো না আমরা বাইরে অন্য কোথাও গিয়ে একটা ভালোবাসার ঘর বাঁধি। তাহলে যে তোমাকে এই অন্ধকার জগৎ ছেড়ে দিতে হবে? ছেড়ে দেবো? এতদিন পর্দার সঙ্গে থেকে যে অন্যায় তুমি করেছো, আর ছোট বড় লড়াই সামিল হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করবে। তুমি বললে না পর্দা তোমাকে অপমান করেছে, সেই অপমানের যোগ্য জবাব দেওয়ার এটাই হলো শেষ এবং একমাত্র সুযোগ। আমি রাজি নটু, আমি রাজি। তাহলে শোনো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে এক ম্যাডাম বেশ অপূর্ব অবশ্য আসবেন। উনি আমাদের এখানে সবকিছু পছন্দ হয়ে গেলে উনি টাকা ডোনেট করবেন। তাই আমি চাই তুমি নিজে এখানকার দায়িত্ব থেকে সবকিছু ভালোভাবে সামলে দেবে। কানাই আর বলাইকে একটা অন্য কাজের দায়িত্ব দিয়েছি, কি পারবে তো? তুমি যখন বিশ্বাস করে আমাকে দায়িত্ব দিচ্ছ, সেই দায়িত্ব আমি ঠিক পালন করবো। ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, আমি বরং ভেতরটা একবার গিয়ে দেখি। পেয়েছি পেয়েছি তুমি পেয়েছি, কি আনন্দ, কি উত্তেজনা। আমি নতুন পেয়েছি, আমি নতুন পেয়েছি। আসতে পারি? কে? আমি মিস অপরূপা বসু, প্রসপেরিটি কোম্পানির সিইও। প্রসপেরিটি কোম্পানি? কই এই কোম্পানির নাম আগে শুনেনি তো। কি করে শুনবে? প্রসপেরিটি কথার মানে হলো সমৃদ্ধি। মানে যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে আবাসন প্রকল্পের মতো অনেক কোম্পানি যারা এগিয়ে যেতে পারছে না টাকার অভাবে, তাদেরকে এই প্রসপেরিটি কোম্পানি ফিনান্স করে, মানে টাকা দেয়, যাতে তারা সকলের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বাহ, যেমন সুন্দর আমাদের কোম্পানির নাম, তেমন সুন্দর আমাদের চিন্তা ভাবনা। থ্যাংক ইউ। আচ্ছা, বাকি এমপ্লয়িদের দেখছি না কেন? আছে, সবাই আছে, তবে যে যার কাজে। একমাত্র আমি আছি ম্যাডাম আপনার সেবায়। বলুন ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তার আগে আপনার আমি নামটা জানতে পারি? হ্যাঁ, আমার নাম চমচম বটব্যাল। দেখুন, আমার কিছু ইনফরমেশন লাগবে। আচ্ছা বলুন তো যে গতকাল একটা মেয়ে পেট ব্যথা হয়েছিল, সেই ব্যাপারে আমি অনেক কিছু জানতে চাই। আমাকে একটু বলুন প্লিজ। ম্যাডাম, ওই ব্যাপারে তো আমি আপনাকে কিছু সাহায্য করতে পারবো না। আমি বড় মিস লতিকা হাতিকে পাঠিয়ে দিই, উনি এখানকার দায়িত্বে আছেন, উনি আপনাকে সব কিছু বলে দিতে পারবেন। বেশ, আপনি মিস লতিকা হাতিকেই তাহলে পাঠিয়ে দিন। আর তাছাড়া আপনাদের অনেক ট্রানজাকশন ফাইলস রয়েছে, সেই সমস্ত ফাইলসের ডিটেইলস আমি চাই। এনিওয়ে আপনাদের ফাইল পত্র কোথায় থাকে? ম্যাডাম, ফাইলপত্র ম্যাডাম ওইখানেই আছে। ওইখানে সব ফাইল আছে? হ্যাঁ ম্যাডাম, আপনি কি ফাইলপত্র দেখবেন? নিশ্চয়ই। তাহলে ম্যাডাম আপনি ফাইলপত্র দেখুন, আমি বরং এখানেই আছি। এই লোক যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে ফাইল পত্র দেখবো কি করে? কি করে কে থাকে? আমি আপনার জন্য জল নিয়ে আসি। এই লোকটা আসার আগে আমাকে সমস্ত ফাইল চেক করতে হবে। তাকে যখন সব আমার কাজ করতেই হবে। এটাই হচ্ছে সেই ফাইল নির্ধারণ, যাতে না হবে রুদ্রশেখর ঘোষ তুই কে রে? হবে তোর মা রে। এই বলাই, ওদিকে কোথায় যাচ্ছিস? আরে একটা ফাইল বানাও। ওরে বোকা, উনি হলেন মিস অপূর্ব বসু। দেখো সর, তোকে আর এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই এখন ঘুমে গিয়ে দেখ, নইলে যদি তোমার জ্বরটা আজও এসেছি, তুই ওনাকে একটা প্যারাসিটামল দিয়ে দে। ঠিক আছে। মনে হচ্ছে ছোট বৌদি আসল ফাইলটা পেয়ে গেছে, মানে আমাদের মিশন সাকসেস। বলে দি রঞ্জন ভাই, রেডি ফর নেক্সট মিশন। যে
জেনে শুনে সাপের লঞ্চে পা দিয়েছ, সাপ তো তোমাকে ছবল মারবে, কারণ সাপ তার প্রতিহিংসা নিতে কখনো ভোলে না। তবে আমিও কখনো প্রতিহিংসা নিতে ভুলি না। এমন শুধু একটু সময়ের অপেক্ষা, একটু সুযোগের অপেক্ষা। আরে বলাই, আয় 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 বলাই, বলাই তুই যে এখানে এসেছিস, কেউ তোকে দেখতে পাইনি তো। অবশ্য দেখলেই বা কে, বাড়িতে আছেই বা কারা। আমাকে করতে হবে, তোকে কিচ্ছু করতে হবে না, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই শুধু ওই ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি আর দেখবি এই ঘর থেকে এক ফোঁটা হাওয়াও যেন ঘরে বের হতে না পারে। বলছিলাম কি বলতো, আমার ওই 120 টাকা দেবেন তো? এই একটা স্বভাবের খুব খারাপ বলা, জানিস তো, তোর এই একটা দোষ, বাংলা না হলে তোর একদম চলে না। ও সত্যি, এনে 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 দাঁড়া, এই নে 100 আর এই নে 20 টাকা, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার যেখানে দাঁড়ানো কথা আমি সেখানে চলে যাচ্ছি, যা। এইবার শুরু হবে খেলা। শিকারী বেদ যেমন থেকে শিকারের জন্য অপেক্ষা করে, আমিও শিকারের জন্য জাল পেতে অপেক্ষা করবো। কিন্তু পাখি ফাঁদে ধরা দেবে না, দিতেই হবে ফাঁদে ধরা তো দিতেই হবে, নইলে আমাদের এতদিনের প্ল্যানটা যে সাকসেস হবে না। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ এই ঘরের আলোগুলোকে নেভিয়ে দিয়ে ওইখানে গিয়ে একটু অপেক্ষা করি। সবার চোখে ধরে দিতে পারলে তুমি আমার চোখে ধরে দিতে পারবে? আমি জানতাম আপনি যখন সমস্ত ঘটনা শুনবেন আপনি বুঝতেই পারবেন যে কে এই অপরূপা বসু। বলার কাছে হঠাৎ হঠাৎ রবিকার ওদের সাথে ভালো মনে কথা বলা, ওদের মধ্যে ঘুমিয়ে থাকা বিদেশ থেকে জাগিয়ে তোলা, তখনই আমার মনে হলো ডলবে কুচ করা। তারপর যখন শুনলাম ওখান থেকে যাবার সময় ওই মেয়েটার সাথে করে একটা ফাইল নিয়ে গেছে, তখন আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। डल में कुछ काला नहीं, पूरा डल ही साला काला है। আপনি যে বুদ্ধিমান তার প্রশংসা কতবার করবো বলুন? আমি জানি বুদ্ধিমান না হলে এত দিন ধরে সোনাডাঙ্গার বর্দা হয়ে নিষ্কলঙ্ক চরিত্রের মানুষ সেজে রয়েছেন, অথচ ভেতরে একটা নোংরা কদর্য রূপ লুকিয়ে রেখেছেন। না, সেটা একমাত্র আমি টেনে বার করেছি। আর যে ফাইলের কথা বললেন না, ওই ফাইলটাই হবে কিন্তু আপনার মৃত্যু। ভালো লাগে তোমাকে, এই জন্য এত ভালো লাগে, সেই জন্যই তো তোমাকে এবারই বউ করে এনেছে। কিন্তু মনের প্রাণে ইচ্ছে ছিল কানাই বলাইকে দিয়ে তোমাকে আলমকুটিতে তুলে নিয়ে এসে প্রতি রাতে শারীরিক নির্যাতন করে একটু মানসিক তৃপ্তি লাভ করে। সম্ভব নয়, তবে জন্মের কথা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আলমকুটি নাচ গান সবকিছু উঠে গেছে। এই জন্যই তো তোমাকে আমার ভাইয়ের বউ করে এ বাড়িতে নিয়ে এসছি। সবাই জানবে তুমি আমার ভাইয়ের বউ, কিন্তু সবার অলক্ষে তুমি হবে আমার বউ। আরে বাবা, লোক দেখানো ফুলসজ্জা হলেও জয় যে তোমাকে এখনো ছুঁয়েও দেখেনি, সেটা কিন্তু আমি ভালো করে জানি। আর ছবি কি করি, কারণ জয় হচ্ছে দাদার দোকান। দাদার বিরুদ্ধে একটা পাও সে কোনোদিনও ফেলেনি। আপনার এই বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই, আমি পরে যাচ্ছি। আরে এই ঘটে তুমি কোথাও যেতে পারবে না, কারণ আজ আমি তোমার সাথে ফুলসজ্জা করবো। আমি কিন্তু আমার স্বামীকে ডাকবো, আমার স্বামী আমাকে রক্ষা করবে, কারণ আমার মর্যাদা রক্ষা করা তার দায়িত্ব। তোমার স্বামী এখানে থাকবে তো তোমাকে রক্ষা করবে, কারণ ওকে আমি একটা জমিদারি কাজ দিয়ে কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। কাজ আর পিসিমাকে আমার এক আত্মীয়ের বাড়ি বোলপুরে পাঠিয়ে দিয়েছি। সুতরাং বাড়ি পুরো ফাঁকা,
এ বাড়িতে তুমি আর আমি একদম একা, তাই সময় নষ্ট না করে চলে এসো। আজকে তাড়াতাড়ি করে আমরা পুরো সজ্জাটা সেরে নিই। আমি কিন্তু নিজেকে রক্ষা করতে জানি। আমার হাত থেকে শিকার কোনদিনও পালিয়ে বাঁচতে পারেনি, যেমন বাঁচতে পারেনি তোমার বাবা। তোমার বাবা আমার একটা প্রস্তাবে রাজি হয়নি বলে আমি ছুরি দিয়ে তার গলাটা কেটে দিয়েছিলাম। ভাই তুই এই সময় অবাক হচ্ছিস না? আমিও কিন্তু কম অবাক হইনি যখন তুমি আমাকে জমিদারি কাজের জন্য কলকাতা গেছিলে, আর তখন শুনলাম ছাত্রকে আমাকে বললো যে তুমি এই মার পিসিকে বোলপুরে পাঠিয়ে দিয়েছো। বাস তাই তোমার উদ্দেশ্যটা বুঝে উঠতে আমার এক ফোঁটা দেরি হলো না। মনে পড়ে গেল তোমারই শিল্পরা কথা। তুই শুধু বিয়েটা কর, বাকিটা আমি সামলাবো। আমি কোনো মতেই আর ছাড়বো না। কেন তুমি আমার থেকে এত বড় ক্ষতি করতে চাচ্ছি না? বলছি ভাই যে ভাই আমাকে ছোটবেলা থেকে দেখতেছো, বড় হয়ে উঠেছে তার বিশ্বাস বন্ধ করে পালা হতে পারবো না। সকলের সামনে আমি জানো একটা বিচার। কালকেই হবে ওর বিচার সবার সামনে। চলো, এই কোথায় যাচ্ছিস? আমার অনুমতি ছাড়াই ঘর থেকে এক ফোঁটা হাওয়া বেরোতে পারবে না। বিপদকালের বুদ্ধি অষ্ট, তোমার অবস্থাটা ঠিক সেরকম হচ্ছে। তাই তুমি ভুলে গেছো যে হাওয়াকে আটকানোর মতো ক্ষমতা কারণ নেই। আরে তোমার বলে এখন মালকে দরজা বাইরে পড়ে ঘুমোচ্ছে। তুমি আসলে তোমার একা, তুমি একা রুদ্রশেখর। আপনি হেরে গেছেন রুদ্রশেখর। You lost the game. এই রুদ্রশেখর ঘর জীবনে কোনোদিন হারেনি, আজও হারবে না। আমি আছি, কোথা থেকে করতে চাই তুমি কি করতে পারো? নিয়মের উপর কারণ কিচ্ছু করার নেই। নিয়তির বিধানকে মেয়েটাকে মেরে আসতে হলো। অতিথি হয়ে এসেছিল, আমার অতিথির মতনই চলে গেল। আপনি তো কি ঘরের লক্ষ্মী বলে মনে করছেন? লক্ষ্মী বলে মনে করবো কি? ও তো আমার এই লক্ষ্মী ছাড়া সংসারে
এতদূর গড়ালেতে আমার ধারণার বাইরে ছিল। বর্তা যখন জয়কে জমিদারি কি এক কাজে কলকাতা পাঠাবার কথা বলছিল, তখনই আমার মনের মধ্যে সন্দেহের বাসা বাঁধে। আর তারপর শুনলাম আপনাদের নাকি বোলপুরে পাঠিয়ে দিয়েছে, আর বাড়ির কাজের লোকেদের তো আগেই ছুটি দিয়ে দিয়েছে, কাজেই বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। তাই এই কথাটা আমার সন্দেহের বাসা বাঁধে। আমি আমার অনুমানের কথা জয়কে বলি, আর জয় আমার কথা বিশ্বাস করে। লাভ হলো সত্যি, তাতে কি লাভ হলো? আমি কি ওই সাপের ছোট থেকে আমি আমার অর্ধে থেকে বাঁচাতে পারলাম? সেদিন যদি অর্ধেকে আমাদের আমার গায়ে গুলিটা লাগতো তাহলে আমি যা বলছি সব ঠিক করে বলছি। দাদা দেখার মধ্যে চলে এসেছি, মেয়েটাকে কোনোদিন মেয়ে করে মনে করিনি, শুধু মনে করেছিল একটা খেলা, ওর সাথে খেলা যায়, ভালোবাসা যায় না। আর অতীতে ওকে ভালোবাসতে শিখিয়েছে মা। আর ওকে ভালোবাসা পাওয়ার আগে আমি ওকে তুমি তো বললে আমার মনে হচ্ছে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তাহলে ডাক্তারও তো সেটুকে বলেছিল ভাই, সুস্থ আমাকে বললো তুমি বাড়িতে যাও, তুমি বাড়ি থেকে সবাইকে বলো আমি ঠিক আছে। তখন বুঝিনি যে প্রদীপ নিবাহ যাওয়ার আগে একবারই তপ করে জ্বলে ওঠে। সেটাই ছিল দিনের শেষ কথা, শেষ দেখা। যখন বাড়িতে ঢুকি তার কিছুক্ষণের মধ্যে নার্সিং হোম থেকে একটা ফোন এলো, তাতেই আমরা জানতে পারলাম অতিথি আমাদের ছেড়ে চলে গেছে। আমি শুনেছি যে যারা অন্যায় করে তাদেরকে ভগবান শাস্তি দেয়, কিন্তু অভিজ্ঞতা কোনো অন্যায় করেনি বা কোনোদিনও কোনো অন্যায় করেনি, তাহলে তাকে কেন তোমার শাস্তি পেতে হলো না? আসামি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, পুলিশও এখনো ধরে উঠতে পারেনি। তাই বলছি চরম শাস্তি না পায় তারা আমার মতো প্রতিটা মানুষের ওই ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। যারা রাত মানে বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ভালোবাসি আছে? তুমি কি এসেছো ভালো? হ্যালো, কে বলছেন? হ্যালো, দেখুন এভাবে ফোন করা, শুনুন কথা, এভাবে ফোন করে কোনো কথা না বলা এক ধরনের ক্রাইম। আপনি কি ভেবেছেন আমাদের ভয় দেখাবেন? আমরা আপনাকে ভয় পাই না, আন্ডারস্ট্যান্ড? কি বসা তুই মঞ্চের উদ্দেশ্য করে ফোন? ফোন করে আমাকে প্রচন্ড হুমকি দেওয়ার চেষ্টা করেছিল, বলেছিল তোর ওর বিরুদ্ধে যদি আমরা ভোগ করি তাহলে তো ক্ষতি করে দেবে। খুঁজে বেড়াচ্ছে, যে কোনো প্রকার ওকে ধরবেই ধরবে, কিন্তু পুলিশ কি করে খুঁজবে? আরে পুলিশ যদি চায় গরুর গলা থেকে সুতো খুঁজে বার করে দিতে পারে, একটা মানুষ। আবার তুই একই নাম্বারে ফোনটা ধর, তুই ফোনটা দেওয়া যাবো না তুই করবি। হ্যালো হ্যালো, শুনুন কথা, এভাবে ফোন করা এক ধরনের ক্রাইম। আপনি নিজের বিপদ নিজের কাছে ডেকে নিয়ে আসছেন। হ্যালো হ্যালো, চলো সাথে যদি সব চুপচাপ ছিল, হঠাৎ একটা আঁক করে শব্দ বেশি তাতেই সব চুপচাপ। আঁক করে একটা শব্দ তারপরে সব চুপচাপ, স্ট্রেঞ্জ। এর মানেটা কি হতে পারে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। কি বলছেন? রুদ্রশেখর ধরা পড়েছে অচৈতন্য অবস্থায়? একটা মেয়ে সাহায্য করেছে আপনাদের? কে সেই মেয়ে? হ্যালো হ্যালো হ্যালো, তোর ফোনে তোর কথা শুনে মনে হচ্ছে বড় খোকা। হ্যালো, তোমার বড় খোকা ধরা পড়েছে অচেতন অবস্থায়। এই দুনিয়া অসম্ভব বলে কোনো কিছু নেই পিসিমা, অপরাধ করলে তাকে তো শাস্তি পেতেই হবে। পুলিশ জানালো যে একটা মেয়ে মানে একটা মহিলা নাকি ওকে ধরতে সাহায্য করেছে। সেটাই তো আমি বুঝতে পারছি না। একটি মেয়ে চিরদিনই পর্দার অন্যায় বিরোধিতা করে গেছে, কিন্তু সে তো আর বেঁচে নেই। কে বললো আমি বেঁচে নেই?
একটা জলজান্ত মানুষকে মেরে দিচ্ছেন সার্থকীরা। তুমি বেঁচে আছো মা? আমি এখনো মরিনি পিসিমা। কিন্তু তোমার এই প্রশ্ন আমাকে, হ্যাঁ? তুমি জানো তোমার মৃত্যু পূর্বে আমাদের প্রত্যেকের মনে অবস্থা কি হয়েছিল? সরি, আমি এক্সট্রিমলি সরি। কিন্তু বিশ্বাস করো, আমি যদি মিথ্যে মৃত্যুর খবরটা না প্রচার করতাম তাহলে ওই রুদ্রশেখর ঘোষকে এত সহজে জালে ধরা যেত না। মানে জয় নার্সিং হোম থেকে ফিরে আসার পর আমার কাছে এক পুলিশ অফিসার আসেন। আমার কাছে তিনি জবানবন্দি চান। আমি ওনাকে সবটা বলে দিই। আর তখনই এই পুলিশ অফিসারের কাছ থেকে জানতে পারি যে রুদ্রশেখর নাকি গা ঢাকা দিয়ে আছে, এমনকি তার মোবাইল ফোনটাও সুইচ অফ। ব্যাস তখনই আমি ডিসিশন নিয়ে ফেলেছি, বাজারে এমন কিছু খবর প্রচার করতে হবে যেটা জানার জন্য রুদ্রশেখর তার মোবাইলে সুইচ অন করতে বাধ্য হয়। তারপর ডাক্তার এবং পুলিশ সবাই মিলে আমরা প্ল্যান করলাম। চারিদিকে আমার মারা যাওয়ার খবরটা চাউর করে দিলাম। আর ব্যাস আমাদের পাতা ফাঁদে রুদ্রশেখর ঘোষ পা দিয়ে ফেলল। আর তারপরে শুরু হলো ঘটনার সত্যতা জানবার জন্য একের পর এক ফোন। প্রথমে সার্থকী ডাকে, শুনে ফোন, আর তারপরে লতিকা দিকে। এইভাবে খোঁড়াখুড়ির জন্য আমাদের কাজটা করতে সুবিধা হলো। তারপরে ফোনটা ট্র্যাক করেছিল। ইয়েস, একদম ঠিক। ওই ফোন থেকে পুলিশ অনুমান করেছিল তার গোপন আস্তানা। আমরা তখন ওখানে পৌঁছে যাই, কিন্তু ওকে পুলিশের সঙ্গে আমার একটা শর্ত ছিল। আমি যদি রুদ্রশেখরের সামনাসামনি হই তাহলে সেখানে কেউ থাকবে না, শুধু আমি থাকবো। কারণ রুদ্রশেখরের সঙ্গে আমার যে অনেক হিসেব বাকি রয়ে গেছে। পুলিশ তোমার এই প্রস্তাবে রাজি হলো? কিছুটা, মানে ওর সঙ্গে আমার তো রফা হলো। সবাই মিলে যাবো স্পটে, কিন্তু ভেতরে ঢুকবো শুধু আমি। আর আমি যতক্ষণ না পুলিশকে ইশারা করবো, পুলিশ ততক্ষণ ভেতরে ঢুকবে না। ঠিক কথা মতো আমি রুদ্রশেখরের গোপন আস্তানায় ঢুকলাম। আর ঢুকে দেখি রুদ্রশেখরের কানে মোবাইল ফোন, অথচ সে কিন্তু কারোর সাথে কথা বলছে না। হ্যাঁ, শেষ পরের দিকে ভোরটা কয়েকটা ফোনে কথাও পর্যন্ত বলেনি। ঠিক সেই সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হই। আর তারপর রুদ্রশেখর ঘোষ। মানুষ আমাকে বিশ্বাস করে এটা মানুষের দোষ। সর্বনাশ কাউকে করে ছাড়বো না। তোরা ঘুঘু দেখেছিস, অথচ ঘুঘুর ফাঁদ দেখেছি। সব করাকে আমি শেষ করে দেবো। Operation Rudrashekhar Ghosh is over. সত্যি আপনি তুমি শুধু বুদ্ধিমতী নও, একজন সাহসী বটে। এটাই তো মেয়েদের রূপ হওয়া উচিত, কখনো লক্ষ্মী, কখনো দুর্গা। তুমি যা করেছো সেটা এক কথায় অতুলনীয়, কিন্তু তুমি আমার সাথে যা করেছো সেটা ভারী অন্যায় করে কাজ করছো। বেশ করে তোমার কাছে যখন অন্যায় মনে হচ্ছে তবে দাও আমার শাস্তি। না বাবা, তুমি যা করেছো এর জন্য শাস্তি না, তোমার পুরস্কার প্রাপ্ত। পিসিমা শুনলেন? মশাই শুনলেন আমার পিসিমা কি বললেন? বললেন আমার শাস্তি না, পুরস্কার প্রাপ্ত। দিন দেখে আমি পুরস্কার। বেশ, তাহলে তাই হবে। ল পাস করে সেটা আমি কোনোদিন কাজে লাগাতে পারলাম না, কিন্তু আমার ভাবছি দাদার কেসটা আমি নিজেই লড়বো। একজন ক্রিমিনাল লয়ার হিসাবে সেটা আমার প্রথম কেস। জয়, এত কিছু জানবার পরে তুমি তোমার দাদার কেস করবে? এক্স্যাক্টলি আমি লড়বো। কারণ আমি যদি না লড়ি তাহলে অন্য কেউ লড়বে, আর অন্য কেউ লড়া মানেই দাদা এই কেসটা জিতে যাবে, আর সেটা আমি কোনোদিন হতে দেবো না। তুমি তোমার জীবনের প্রথম কেস হারবে, আর আমি হেরে গেছি তোমাকে জিতে দেবো। বড় খোকার শাস্তি হবে এই কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল, কিন্তু আমি বলছি সংশোধনাগার থেকে ফিরে এসে আমার বড় খোকা মানুষের মতো মানুষ হবে। বৌদি, তোমার মনের ইচ্ছেটা ছেলে আর ছেলের মধ্যে জানিয়ে দেখো, ওরা সেটা পূর্ণ করতে পারে কিনা। কি তোমার মনে ইচ্ছা আমাকে বলো, মা বলো। আমি চাই খুব তাড়াতাড়ি বংশধরের মুখ দেখতে। আশাটা পূর্ণ হবে তোমার। বৌদি, তোমার বৌমা খুব লজ্জা পেয়েছে। লজ্জা এলো সম্মতির লক্ষ্য। ঠিক আছে
তাহলে ম্যাডাম এই মন্দ লোকের মন্দ ভাষাকে তুমি তাহলে ভালো ভাষায় পরিপূর্ণ বুঝতে পারো, তাই তো? তাহলে তোমার সিক্স সেন্স কি ঠিক লোককে চিনতে পেরেছে? আমার সিক্স সেন্স শুধু ঠিক লোককে চিনতে পারেনি, আমার জীবনে চাওয়ার থেকে অনেক অনেক কিছু বেশি দিয়ে যায়। কি পেয়েছে? বলবো না। দেবো না তো দেবে আগো